অস্থিরতার মধ্যেই চলছে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানায় উৎপাদন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫৪টি, বিশৃঙ্খলা এড়াতে তৎপর নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃত ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নেওয়া হয়েছে আদালতে। ছাত্রদল নেতা হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। গুম-খুন তদন্ত কমিশনের কার্যক্রম শুরু। ৪৫ কার্যদিবসে জমা দিতে হবে ভুক্তভোগীদের তালিকা। সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফাইয়াজ হত্যার সুষ্ঠু বিচার চায় পরিবার। আন্দোলনে গুরুতর আহত চট্টগ্রামের শিক্ষার্থী, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শুরুতেই সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে কাজে যোগ দিয়েছে গাজীপুর ও আশুলিয়া তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুরের শ্রীপুর সহ আশেপাশের প্রায় সব কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করেছেন। বুধবার ভোগড়া ও রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানায় শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেন। শিল্প পুলিশ জানিয়েছে আজও কিছু কারখানা বন্ধ। একটি কারখানা সকাল থেকে নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে করে ক্ষুব্ধ শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়ার কর্মপরিবেশ আজও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কয়েকটি কারখানা, তবে আজও ডিপিজেড সহ আশেপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে। সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের প্রবেশ করতে দেখা যায়, আর বন্ধ কারখানাগুলোয় সামনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। দর্শক, এ বিষয়ে আরও তথ্য আমরা জেনে নেব। সকাল থেকেই এইসব খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। এই মুহূর্তে তিনি আছেন আশুলিয়া শিল্পাঞ্চলে। একটু জানাবেন, দুঃখিত দর্শক, মাহফুজুর রহমান নিপু আমাদের সঙ্গে যুক্ত হবেন। নিপু, একটু জানাবেন সব কারখানাগুলোই কাজ শুরু করা গেছে কিনা, আর আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন ওখানে আপনি? নিপু, জানাবেন। যদি বলি যে আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত অর্ধ শতাধিকের উপরে পোশাক কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চলের পুরো এলাকাটি ঘোরার চেষ্টা করেছি, যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোনো কারখানার সামনে আমরা দেখেছি শ্রমিকরা রয়েছে, কোথাও কোথাও কর্মবিরতি করে তারা বিক্ষোভ করছেন নানান দাবিতে। এমনটি কিন্তু চিত্র আমাদের চোখে পড়েছে। যে সকল কারখানা বন্ধ রয়েছে সেই সকল কারখানার সামনে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এছাড়াও যে কারখানা যে বন্ধ সেটি কিন্তু তারা দেখেছি নোটিশটা নিয়ে রেখেছেন। আজকে সকালে, গতকালকে আপনি জানেন যে প্রায় ৪৫টার মতো কারখানা বন্ধ ছিল। এর ভিতরে প্রায় ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং ১৫টি সাধারণ ছুটি। আজকের চিত্র কিন্তু সেইটা থেকে আরো অনেক কিছুটা বেশি রয়েছে। যদিও শিল্প পুলিশ এই মুহূর্তে যে সঠিক পরিসংখ্যান সেটি জানাতে পারেনি। তারা বলছেন যে কিছুক্ষণ পর তারা যে তথ্যটি রয়েছে সেটা গণমাধ্যমকে জানাবে। তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতির হিসেবে বলা চলে যে গতকালকের চেয়ে আজকে একটু বেশি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আপনাকে আরেকটি বিষয় জানেন কি, গতকাল কিন্তু বিজিএম এর সভাপতি ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণ কে নিয়ে একটি মত বিনিময় সভা করেছিলেন, যাতে করে এই শ্রমিক অসন্তোষ রোধ করা যায়। আজকে আশা করেছিলেন যে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হবে, তবে বাস্তবতা বলছে যে এখনো পর্যন্ত কিন্তু সেটির যে সুফল সেটি কিন্তু মেলেনি। আজও শুনেছি যে বিভিন্ন কর্মকর্তারা তারা শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। তো এই ছিল আসলে শিল্পাঞ্চলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের শিল্পাঞ্চলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে।
হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার সকাল 9টায় ডিবি কার্যালয় থেকে আসাদুজ্জামান মিয়াকে বের করা হয়। 10টা নাগাদ তাকে সিএমএম আদালতের গারদখানায় নেওয়া হয়। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তিনি আটক হন। 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত 2 সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এ বিষয়ে আরও তথ্য জানব সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন সিএমএম আদালত প্রাঙ্গণে। রাব্বি, একটু জানাবেন সাবেক ডিএমপি কমিশনারকে কি আদালতে তোলা হয়েছে কিনা, আর কতদিনের রিমান্ড আবেদন করলো পুলিশ? কলি, একটু বলে রাখি যে আমি আছি এখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এখানে আপনি জানেন যে এই কোর্টে কিছুক্ষণ আগেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সেই সাথে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই 5 জনের রিমান্ড শুনানি চলছে এই কোর্টে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে রিমান্ড শুনানি চলছে। এখানে তাদের বিরুদ্ধে এই অসংখ্য হত্যা মামলা হয়েছে এবং একটি মামলা রিমান্ডের পর আরেকটি মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার কাজটি চলছে। কিছুক্ষণ আগে এই কোর্টে তাদেরকে তোলা হয়েছে। এখন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড শুনানির বিপক্ষে বক্তব্য তুলে ধরছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিচারক আদেশ দিবেন। তবে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলাতেও তাকে 10 দিনের পুলিশ রিমান্ড চাইবে, পুলিশ রিমান্ড চাওয়া হবে। তবে তাকে আদালতে বিকেল নাগাদ তোলা হবে। আমরা যতটুকু জানি যে কালকে তাকে গ্রেফতারের পর 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার যে আইনি বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতার কারণেই তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং বিকেল নাগাদ আমরা জেনেছি যে তাকে এই রিমান্ড শুনানি এই আদালতেই তাকে তোলা হবে। এখন শুনানি চলছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 5 আসামির। ধন্যবাদ আপনাকে রাব্বি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল গুম খুনের তালিকা প্রস্তুতে গঠিত তদন্ত কমিশন। গুলশানে স্থাপন করা হয়েছে নিজস্ব কার্যালয়। আওয়ামী লীগ সরকারের বিগত 14 বছরে গুম হওয়া ব্যক্তিদের তালিকা জমা দিতে 45 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে নতুন অফিসে কাজ শুরু করেছে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিশন। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। পুলিশ, র্যাবের মতো আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে নিয়ে গুমের অভিযোগ দীর্ঘদিনের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘর নামক বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন কয়েকজন। তবে এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবারগুলো। জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের দাবির মুখে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার গঠিত 5 সদস্যের তদন্ত কমিশন। গুলশানের পরিত্যক্ত একটি বাড়ি দ্রুত সংস্কার করে গুম খুন ইনকোয়ারি কমিশন কার্যালয় বানানো হয়েছে। যারা এটার সার্ভিস নেবেন, কমিশনে যারা আসবেন, তাদের বক্তব্য পেশ করবেন। এই সাধারণ মানুষদের কমফোর্টেবিলিটির বিষয়টা এখন যেমন বিবেচনা করা হয়েছে, এখানে কোনো সমস্যা থাকলে এটাকে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় সেটা আমরা বিবেচনা করব এবং এটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ভুক্তভোগী পরিবারের অভিযোগ জানতে খোলা হয়েছে হটলাইন নাম্বার। সেই সাথে ইমেইলের মাধ্যমে নথিপত্র পাঠাতেও রাখা হয়েছে আলাদা সেল। ডাকযোগে আমাদের ঠিকানায় তারা চিঠি দিয়ে তাদের ডকুমেন্ট সহ তারা চিঠি পাঠাইতে পারে। টেলিফোনে তো আর ডকুমেন্ট দেওয়ার সুযোগ নাই, টেলিফোন বা মোবাইলে। তখন আমরা হয়তো তাদেরকে বলবো যে আপনার ইমেল নাম্বারটাতে আপনাদের ডকুমেন্টগুলো, যদি কেউ না আসতে চায়, আর যদি আসতে চায় তাহলে তো ওয়েলকাম, তাহলে তো সে অভিযোগ দিতে পারে। তবে অতীতে গঠন করা অনেক তদন্ত কমিটি সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাই কমিশনকে সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের।
বর্তমান সরকারের সাথে যেহেতু রাজনীতির ব্যাপারটি নেই, সুতরাং তিনি নাগরিকের জন্য, মানুষের জন্য, দেশের প্রয়োজনে কাজ করবেন, সেটাই আমরা দেখছি এবং সেটাই আমরা প্রত্যাশা করি। সুতরাং সময়টা এই ধরনের ব্যবস্থাগুলো, অর্থাৎ অধিকারের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো অতীতে আমরা দেখেছি, ব্যবস্থা মানে যে ধরনের কার্যক্রমগুলো আমরা দেখেছি, যে নৈরাজ্যগুলো আমরা দেখেছি, এগুলোকে মূলোৎপাটনের এখনই কার্যকরী সময়। 2021 সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময়ে গুমের শিকার 76 জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আসছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সংগঠনটি 18 আগস্ট বিভিন্ন সময় গুমের শিকার 158 ব্যক্তির একটি তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর মহাপরিচালকের কাছে দিয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আজ ফাইয়াজের জন্মদিন, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে যিনি বুকের তাজা রক্ত ঠেলে দিয়েছিলেন। রংপুরের আবু সাইদের মৃত্যুর পর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের মৃত্যু আন্দোলনে যোগ করে তীব্র জোয়ার। স্বজনদের একটাই চাওয়া, হত্যার সুষ্ঠু বিচার হোক। ফাইয়াজের পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। 12 সেপ্টেম্বর ফাইয়াজের জন্মদিন। গত বছর এই দিনে পরিবার নিয়ে কি আনন্দটাই না করেছিল ফাইয়াজ। মা, বাবা, বোন নিয়ে কেক কাটা, পরে বাইরে খেতে যাওয়া। আবারও এসেছে 12 সেপ্টেম্বর। পরিবার জুড়ে এখন শুধুই হাহাকার। জুলাইয়ের 18 তারিখ সকাল সকাল বন্ধুদের সাথে সারা দেশে হত্যার প্রতিবাদে ধানমন্ডি 27 এলাকায় আন্দোলনে যোগ দেন ফারহান ফাইয়াজ। পুলিশ ও ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের ছোড়া গুলিতে ঝাঁঝরা হয় কিশোর ফাইয়াজের বুক। নির্মম ভাগ্যর লিখনে কি অদ্ভুত মিল। মৃত্যুর দিন 18 জুলাই ছিল বৃহস্পতিবার, 12 সেপ্টেম্বর জন্মদিনটাও বৃহস্পতিবার। দিনটা হতভাগা মায়ের জন্য বিশেষ, কিন্তু সন্তানের ছবি আঁচল দিয়ে মুছে দেয়া ছাড়া মা ফারহানার তো আর কিছুই করার নেই। কে এবার একটু কেক খেতে চাইবে, কে বলবে মাগো একটু ভাত মেখে খাইয়ে দাও। বাইরে ঘুরতেই পছন্দ করতো বেশি। জন্মদিনে পড়ার রুমে গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে, চেয়ারে বসে পড়ছে, কাছে বসে কাপড়গুলো দেখলে যেমন দেখে একা একা নীরবে কাঁদি। মেয়ের সামনে তো কাঁদতে পারি না, কাঁদলে ওরও খারাপ লাগবে। নাস্তা দিতাম সকালে উঠে মনে পড়ে, রাতে খাবার টেবিলে যখন খাই ওর কথা মনে পড়ে। কারো মনে সে কোনো আঘাত করে থাকে, কষ্ট দিয়ে থাকে, প্লিজ একটু ক্ষমা করে দিবে, এটা আমি। ফাইয়াজ যেদিন মারা যান সেদিন জীবদ্দশার নারকীয় একটি দিন দেখেন বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ছেলের লাশ যখন তাকে তড়িঘড়ি করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, সেদিন টের পান মাথায় আকাশ ভেঙে পড়া বা পায়ের নিচ থেকে মাটি সরে যাবার অনুভূতি কেমন হয়। বাচ্চাদেরকে ওরা কিভাবে লাঠিপেটা করেছে, গুলি মেরেছে, রাবার বুলেট, অরিজিনাল বুলেট, টিয়ার সেল, মানে এমন একটা অবস্থা, পুরো বিভীষিকাময় অবস্থা, পুরো হসপিটালে কান্নার রোল বেয়ে যাচ্ছে। পোস্টমর্টেম ওই মুহূর্তে করতে গেলে হয়তো আমরা ওকে নিয়ে আর বাড়িতে দাফন করতে সুযোগ পেতাম না। তখনকার পরিস্থিতিটা অনেক অন্যরকম ছিল। অনেক লাশ গুম করে ফেলছে, দেখেন না। ফাইয়াজের পিঠাপিঠি একমাত্র বোন সাইমা ইসলাম ফারিন। তিনি জানতেন ভাইয়ার ইচ্ছা বিজ্ঞানী হবে, কিন্তু দেশের জন্য রক্ত দিয়ে ভাইয়ের মৃত্যু ফারিনের কাছে যেন একটি স্বপ্নের আত্মোৎসর্গ। ট্যুরে যেতাম, সিলেট যেতাম, কক্সবাজার ছিলাম। এখন সব সময় এগুলি মনে পড়ে। এখন তো আর যাওয়া হবে না কখনো, যেহেতু ভাইয়া আমাদের মাঝে আর নেই। আমার ভাইকে কেন স্বৈরাচারীরা গুলি করলো, যেখানে ছাত্ররা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো আর্মস ছিল না, তাহলে স্টুডেন্টদের গুলি করার সাহস ওরা কোথা থেকে পায়? 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর কুকড়ে থাকা ফাইয়াজের পরিবার পেয়েছে নতুন আশার আলো। প্রত্যাশা সন্তান হত্যার বিচার। যারা ওকে এরকম গুলি করে মেরেছে তারা যেন বিচার হয় খুব দ্রুত। দলীয় কোনো সরকার নেই, সেই জন্য এখন আমরা আশাবাদী যে আমরা বিচারটা পাবো এবং খুব দ্রুত সময় পাবো আশা করি। ফাইয়াজের মতো জীবন দেয়া প্রতিটি ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিনমজুর সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলাও করেছে পরিবার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত চট্টগ্রামের এক শিক্ষার্থী। আঘাতপ্রাপ্ত হয়েছে কিডনি। অন্তত একটি কিডনি প্রতিস্থাপন না করলে বাঁচানো যাবে না জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় দিশেহারা পুরো পরিবার সেই নৃশংসতা ভুলতে পারছেন না আহত শিক্ষার্থীও। আজকে একটা মাস আমাদের জীবনটা শেষ বাবা। আমরা মধ্যবিত্ত একটা পরিবার, আমাদের জীবনটা ওরা শেষ করে দিচ্ছে। 22 বছর বয়সী সন্তান কাউসার মাহমুদের করুণ অবস্থা দেখে অশ্রুসিক্ত মা বাবা। 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে কোটা সংস্কার আন্দোলন করছিলেন কাউসার। পুলিশের টিয়ারশেলের কারণে চোখে কিছু না দেখে সরতে পারেননি। ফলে বেধড়ক পিটুনিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান এই শিক্ষার্থী। পুলিশে বাড়ি মারার পর আমি রাতে ঘরে শুয়ে গেছি, আর আব্বা আম্মাকে বলি নেই, কাউকে বলি নেই আর কি। তো পরে ব্যথা উঠছে, জ্বর ওঠার পর আমার কিছু উঠছিল। বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতালে 2 সপ্তাহ লাইফ সাপোর্টে ও 4 দিন আইসিইউতে ছিলেন বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিবিএ 4র্থ সেমিস্টারের শিক্ষার্থী কাউসার। আগে থেকে ছিল কিডনির সমস্যা। গুরুতর জখমে এখন 2টো কিডনিই নষ্ট। অন্তত একটি নতুন কিডনি প্রতিস্থাপন করতে না পারলে বাঁচবে না বলে দিয়েছেন চিকিৎসকরা। আমার ছেলের জন্য আমার জীবন শেষ করে দিছি। আমি সারাটা রাত্র ওকে নিয়ে এখানে বসে থাকি। লাইফ সাপোর্টে যখন ছিল তখন তো 24 ঘন্টা আল্লাহ শেষ যাতে শুধু পড়েছিলাম যে আল্লাহ আমার ছেলেটাকে ফিরাই দিও, আল্লাহ আমার ছেলেটাকে আবার ফিরাই দিও আমাদের কাছে। কাউসাররা 3 ভাই 1 বোন। গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর হলেও পরিবারের সবাই থাকে চট্টগ্রামের মোগলটুলির ভাড়া বাসায়। বাবার ছোট্ট দোকানের আয়ে চলে সংসার। প্রথম 4 দিন পরে একটু জ্ঞান আসছিল, জ্ঞান আসি কথাতে বলছে, তার মানে সবাইকে চিনছে। 4 দিন পরে আর টানা 17 দিন আর চেঞ্জ ছিল না, কোনো কথা বলে নাই। এখন আমি যে খরচ চালাবো আমার সে ক্ষমতা নাই আমার। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিবাগত রাত 1টার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত 7 জুলাই রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 21 আগস্ট সন্ধ্যায় হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন। ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, যার নেপথ্যে ছেলে আসিফ। পরিবারটির বিরুদ্ধে রয়েছে জমি দখল, অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ। টুকু গ্রেফতার হলেও পলাতক পরিবারের অনেকে। বেড়ার বিশালিখা এলাকা বালু ফেলে ভরাট করা হয়েছে ইছামতি নদী। সেখানে সুইমিং পুল তৈরি করছিলেন আওয়ামী লীগ নেতা আসিফ শামস রঞ্জন। তিনি পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে। শুধু নদী খেকো নয়, টুকুর পরিবারের দখলে ছিল সরকারি জলাধার, নৌবন্দর। অভিযোগ আছে অবৈধভাবে বালু ব্যবসা করেও কোটি কোটি টাকার বাণিজ্যের। জমি দখল, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আছে পরিবারটির বিরুদ্ধে। টুকুর সাল রঞ্জন, আমাদের ফসলীয় জমি ধান লাগানো হয়, ওনা শিশু পার্কের নাম বলে বালুর ব্যবসা করে, আমাদের কাছে চাকরি দেয় না। পার্ক না করে বালুগুলো বিক্রি করে ব্যবসা, তার ক্যাডার বাহিনী দিয়ে যাদের জমি আছে তাদেরকে ভয় ভীতি দেখে সব জমি মনে করেন এই বালুগুলো বিক্রি করে সে ব্যবসা করতো আর কি। একসময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন টুকু। 2008 সালে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপরই যেন আলাদিনের চেরাগ পেয়ে বসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন ছেলে, ছিলেন পৌর মেয়রও। আরও বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। বেড়াসাথিয়ায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব। টুকু মন্ত্রী হওয়ার পরে ছেলে মেয়র, যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে। উনি তো জানে যে এখানে কি হইব না হইব, কিভাবে খাওয়া যায়। ডেপুটি স্পিকার টুকু সাহেবের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীরা আদেশে আমার বাবাকে হত্যা করে। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ আছে টুকু পরিবারের বিরুদ্ধে। বাদ যায়নি নিজ দলের কর্মীরাও।
22 বছর বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, আমি বাড়িতে থাকতে পারি নাই, আমাকে কেস দিয়ে আমার ঢাকা রাখছে ওই বাড়িতে। তার নির্যাতনে আমরা মানে বেড়াসাতের জনগণ অতিষ্ঠ। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন শামসুল হক টুকু। আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।